সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন এডুকেশন বিজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ্য বইয়ের লেনদেন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান নিয়ে। চলো প্রশ্নটি দেখা যাক। 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায়ে নিচের লেনদেনগুলি সংঘটিত হয়। জানুয়ারি 1 তারিখে বলছে ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। 2 তারিখে বলছে 18,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 50,০০০ টাকা। 10 তারিখে বলছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। 12 তারিখে বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলির সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা লিখো। গ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। কতে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। প্রতিটি ঘটনা লেনদেন হওয়ার 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রতিটি লেনদেনের 2টি পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে অন্য পক্ষ প্রদান করবে। 2 হচ্ছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। 3 নম্বর হচ্ছে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এই 3টি শর্তের যে কোনো একটি শর্তের সাথে মিলে গেলেই সে ঘটনাটি লেনদেন। এখানে 2 তারিখে বলছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এটি লেনদেন নয়, কারণ এখানে শুধুমাত্র ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, ম্যানেজারকে বেতন প্রদান করা হয়নি। অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি আবার কেউ প্রদানও করেনি, কাজে এটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে লিখব 2017 জানুয়ারি 2 তারিখ দিয়ে ব্যবসায়ে ম্যানেজার নিয়োগ 18,000 টাকা। এরপর 12 তারিখে বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এটিও লেনদেন নয়, কারণ এখানে মালিক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিয়েছেন, ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, এ কারণে এটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে লিখব 12 তারিখ দিয়ে মালিক কর্তৃক ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 2,000 টাকা। এছাড়া আর যেগুলো ঘটনা আছে সবগুলোই লেনদেন। তাহলে আমরা এখন 18,000 আর 2,000 যোগ করে পরের কলামে লিখব 20,000 টাকা। এই রেজাল্টটিকে আমরা 2 দাগ দিয়ে বন্ধ করে দেব। খ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে এ সমান এল প্লাস ই। এ হচ্ছে এখানে অ্যাসেট অর্থাৎ সম্পদ, এল হচ্ছে লিয়াবিলিটিস অর্থাৎ দায়, এবং ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। জানুয়ারি 1 তারিখে বলছে ব্যবসায়ে মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। এটি লেনদেন। ব্যবসায়ে নগদ অর্থ মূলধন স্বরূপ আনার ফলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 2017 জানুয়ারি 1 তারিখ দিয়ে এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে এখানে অ্যাসেট অর্থাৎ সম্পদ, ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 7 তারিখ দিয়ে এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে এখানে অ্যাসেট অর্থাৎ সম্পদ, ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। 10 তারিখে বলছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। নগদে মণিহারি ক্রয়ের ফলে
নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 10 তারিখ দিয়ে এ সমান এল প্লাস ই, হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই হ্রাস পেয়েছে। এ হচ্ছে এখানে অ্যাসেট অর্থাৎ সম্পদ এবং ই হচ্ছে এখানে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সুমনা ট্রেডার্স ছিল আমাদের দেনাদার, এখানে দেনাদার হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 20 তারিখ দিয়ে এখানে এ সমান এল প্লাস ই, হিসাব সমীকরণের উপাদান এ হ্রাস বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ টাকা পাওয়ার ফলে একদিকে যেমন অ্যাসেট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে, আবার অন্যদিকে সুমনা ট্রেডার্স ছিল আমাদের দেনাদার অর্থাৎ সম্পদ। সুমনা ট্রেডার্সের নিকট থেকে পাওয়ার ফলে দেনাদার অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। অর্থাৎ এখানে এ একবার বৃদ্ধি পেয়েছে আবার এ হ্রাস পেয়েছে। গ নম্বরে বলছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রশ্নটি পড়ে বুঝে নিতে হবে সম্পদ পাশে কয়টি কলাম হবে আর দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে কয়টি কলাম হবে। 1 তারিখে বলছে ব্যবসায়ে মূলধন আনা হলো 75,000 টাকা। এটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে নগদ নামে একটি কলাম হবে আর দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে মূলধন নামে একটি কলাম হবে। 2 তারিখ লেনদেন নয়, এটি আসবে না। 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। এটির জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে দেনাদার নামে একটি কলাম হবে আর বিক্রয় আয়, আয় আর ব্যয় নামে কোনো কলাম হয় না। 10 তারিখে বলছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। এটির জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ নামে যেহেতু একটি কলাম আছে তাই নগদ নামে আর কোনো কলাম হবে না। আর ক্রয় খরচ, আয় আর খরচের নামে কোনো কলাম হয় না। 12 তারিখ এটি লেনদেন নয়, কাজে এটি অঙ্কে আসবে না। 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্স ছিল আমাদের দেনাদার, তাহলে এটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। নগদ নামে যেহেতু একটি কলাম আছে তাই নগদ নামে আর কোনো কলাম হবে না। আবার দেনাদার নামেও একটি কলাম আছে, কাজেই দেনাদার নামেও আর কোনো কলাম হবে না। এখন আমরা অঙ্কে চলে আসি। জানুয়ারি 1 তারিখে বলছে ব্যবসায়ে মূলধন আনা হলো 75,000 টাকা। ব্যবসায়ে মূলধন স্বরূপ নগদ অর্থ আনার ফলে ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ কারণেই নগদের সাথে যোগ করা হবে 75,000 টাকা। আবার মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। তাহলে মূলধনে যোগ হবে 75,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 2017 জানুয়ারি 1 তারিখ দিয়ে নগদে যোগ করব 75,000 টাকা এবং মূলধনে যোগ করব 75,000 টাকা। এটির মন্তব্য হবে মূলধন আনয়ন। এখন এখানে 75,000 ছিল 75,000ই থাকবে, এখানে 75,000 ছিল 75,000ই থাকবে। 2 তারিখ এটি তো লেনদেন নয়, কাজে এটি অঙ্কে আসবে না। 7 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পেয়েছে, এ কারণেই দেনাদারে যোগ করতে হবে 50,000 টাকা। আবার বিক্রয় আয়, আয় হলে মূলধন বৃদ্ধি পায়, এ কারণে মূলধনে যোগ করা হবে 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 7 তারিখ দিয়ে দেনাদারে যোগ করব 50,000 টাকা, আবার মূলধনে যোগ করব 50,000 টাকা। এটির মন্তব্য হবে বিক্রয় আয়। এখন এখানে 75,000 ছিল 75,000ই হবে, এখানে 50,000 ছিল 50,000 হবে, এখানে 75,000 এর সাথে 50,000 যোগ করলে হবে 1,00,000
25,000 টাকা। 10 তারিখে বলছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। নগদে মণিহারি ক্রয়ের ফলে ব্যবসায়ের নগদ টাকা হ্রাস পেয়েছে, এ কারণেই নগদ থেকে বিয়োগ করতে হবে। আবার ক্রয় খরচ হলে মূলধন হ্রাস পায়, এ কারণে মূলধন থেকেও বিয়োগ করা হবে 2,200 টাকা। তাহলে আমরা এখানে লিখব 10 তারিখ দিয়ে নগদ থেকে বিয়োগ করব 2,200 টাকা আর মূলধন থেকেও বিয়োগ করব 2,200 টাকা। এটির মন্তব্য হবে মণিহারি খরচ। এখন 75,000 থেকে 2,200 টাকা বিয়োগ করলে হবে 72,800 টাকা। আবার এখানে 50,000 ছিল, 50,000ই থাকবে। এখানে 1,25,000 থেকে 2,200 টাকা বিয়োগ করলে হবে 1,22,800 টাকা। 12 তারিখ এটি লেনদেন নয়, কাজে এটি অঙ্কে আসবে না। 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্স ছিল দেনাদার, দেনাদারের নিকট থেকে টাকা পাওয়া গেছে, ফলে ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, কারণ এটি নগদে যোগ করা হবে 30,000 টাকা। আবার দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ার ফলে দেনাদার হ্রাস পেয়েছে, অর্থাৎ কমে গেছে, এ কারণে দেনাদার থেকে বিয়োগ করা হবে 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 20 তারিখ দিয়ে নগদে যোগ করব 30,000 টাকা, আবার দেনাদার থেকে বিয়োগ করব 30,000 টাকা। এটির কোনো মন্তব্য হবে না, কারণ মূলধনের পরিবর্তন হলে শুধুমাত্র মন্তব্য হবে। এখন 72,800 সাথে 30,000 যোগ করলে হবে 1,02,800 টাকা। এবার এখানে 50,000 থেকে 30,000 বিয়োগ করলে থাকবে 20,000 টাকা। এখানে 1,22,800 ছিল, 1,22,800ই থাকবে। এখন সম্পদ পাশে 1,02,800 আর 20,000 এই দুটি যোগ করে হবে 1,22,800 টাকা। আর দায় প্লাস মালিকানা সত্য পাশে যোগ করে হবে 1,22,800 টাকা। এই রেজাল্টটিকে আমরা 2 দাগ দিয়ে বন্ধ করে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।